এবং কাজু বাদামে ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ৩ বছরে চাষ ও উৎপাদন বেড়েছে দ্বিগুণ। আগ্রহী নতুন উদ্যোক্তারা বাজার ধরে রাখতে আমদানি নিয়ন্ত্রণের দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। আষাঢ়ের বৃষ্টিস্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। কাক ভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা। যানজটে পৌঁছাতেও দেরি হয় অনেকের। এই অবস্থায় পরীক্ষার্থীরা যেন ৩ ঘন্টা পায়, সেভাবেই সমন্বয় করা হয় সময়। এক হাতে ছাতা আরেক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা ২ বছরের জায়গায় মাত্র ১৮ মাস সময় পেয়েছে, অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে ২ মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। ২ মাস পিছালে কোনো কিছুর সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। প্রত্যেকটা বাচ্চা ভিজে আসছে, অসুস্থ অবশ্যই হতে পারে, এরপরে যে কি হবে বলতে পারি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন ৩ ঘন্টা সময় পান, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরোই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্যার কারণে সিলেট বিভাগে ৮৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সারা দেশে এবছর শিক্ষার্থী ঝরে পড়ার হার গত বছরের তুলনায় কম বলেও জানান মন্ত্রী। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৭টি কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি, কারণ সেখানে পরীক্ষা হয়নি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেখানে ছিল ২৬টি কেন্দ্র, সেই ২৬টি কেন্দ্রে আজকে পরীক্ষা হয়নি। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে আমাদের সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩,৫৯,৩৪২ জন, আর ২৪ সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৪,৬১,৫১৪ জন। সেটা হচ্ছে প্রাক্কলিত। ভোরের সময়ে আরও থাকছে। আজ চালু হচ্ছে নতুন পেনশন কর্মসূচি প্রত্যয়। বাধ্যতামূলকভাবে যোগ দিতে হবে নতুন কর্মকর্তা কর্মচারীদের। আপত্তি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের। সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকার ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেরার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। ঋণ নিতে হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশের ঋণ নির্ভরতা কমে এসেছে। জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বিল পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতি বছর বাজেট পাশের পর একটি মহল
একে উচ্চাভিলাষী বলে সমালোচনা করে আসছে। বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না। কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96%। বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার। অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় এই নৈশভোজের আয়োজন করা হয়। বাজেট পাশের পর এই আয়োজনটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী AH মাহমুদ আলী। এরপর অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে টেবিলে টেবিলে ঘুরে নৈশভোজে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। বাজেট পরবর্তী এই আয়োজনে উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, আইন প্রণেতা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল 3 বছরে চাষ এবং উৎপাদন বেড়েছে কয়েক গুণ। চাহিদা বাড়ায় উচ্চ মূল্যের এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন নতুন উদ্যোক্তারা। আমদানি নিয়ন্ত্রণ করার দাবি তাদের। ভবিষ্যতে রফতানি আয়েও এই ফসলটি বড় যোগান দেবে বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের পাহাড়ি অঞ্চল সমতলের চেয়ে মাটির গুণাগুণ অনেকাংশেই পরিশুদ্ধ থাকায় উর্বরতায় এখনও শীর্ষে। বিশেষত্বকে কাজে লাগাতে ইতোমধ্যে পাহাড়ে বৃদ্ধি পেয়েছে বহুমুখী ফলের চাষাবাদ। তবে তুলনামূলক উচ্চমূল্য চাষাবাদ সহজ হওয়ায় 3 বছর ধরে গুরুত্ব বেড়েছে কাজু বাদামের। রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ের পর পাহাড় ভরে গেছে পুরনো ও নতুন কাজু বাদামের গাছে। পাহাড় পরিষ্কার করে একের পর এক বাগান তৈরি করছেন অনেকেই। কম পরিশ্রম, সহজেই ফসল বিক্রি ও কৃষিপণ্য হিসেবে উচ্চ মূল্যের হওয়ায় কাজু চাষে যোগ হচ্ছে নতুন নতুন পাহাড়। 3 বছরেই নতুন গাছের ফল আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। কাঁচা কাজু বাদাম প্রতি কেজি 250 টাকা বিক্রি হলেও প্রক্রিয়াজাত প্রতি কেজির দাম মেলে 1400 থেকে 2000 টাকা। তবে অভ্যন্তরীণ বাজারে যৌক্তিক দাম ধরে রাখতে আমদানিতে কড়া বার্তা চান তারা। যারা ইম্পোর্ট করে নিয়ে আসেন এটাতে সরকার যেন একটু শুল্কটা যেন বাড়ায় দেয় এবং আমাদের দেশীয় কেশনারটা যেন যেটা আছে তার জন্য আমরা ভালো মূল্য পেতে পারি। বিশ্বে বছরে প্রায় 70 লাখ মেট্রিক টন কাজু বাদাম উৎপাদিত হয়, যার বাজার মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববাজারের এই ডলার ধরতে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত অনাবাদি জমিকে কাজে লাগাতে চায় সরকার। গত 3 বছরে 1800 হেক্টর জমি থেকে কাজু চাষ উন্নীত হয়েছে 4200 হেক্টরে। উৎপাদনও দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 2500 মেট্রিক টনে। অর্থনীতিবিদদের মত, আগামী অর্থ বছরে আমদানিতে শুল্কারূপ দেশীয় উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। কৃষকদেরকে এভাবে ট্রেন করে তাদেরকে তৈরি করা গেলে এটা বাণিজ্যিকভাবেই বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা যাবে এবং এটা দিয়ে অন্যান্য কৃষি আপনার এই যে খাদ্যদ্রব্য কিন্তু উৎপাদন করা যাবে এবং কাজুর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক ব্যাপক। এদিকে পাহাড়ে ভরা গ্রীষ্মকালে পানি সংকট নিরসন সহ বিভিন্নভাবে কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পার্বত্য অঞ্চলের সেচ একটা বড় সমস্যা। এটা শুধু কফি, কাজু বাদামের জন্য না, আমরা চাষিদেরকে সোলারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা বলে একটা আমাদের প্রদর্শনী আছে, সেই প্রদর্শনীটা আমরা দিচ্ছি, যদিও সেটা চাহিদার তুলনায় অনেক কম। পাশ আমরা সেট আপ করছি এবং এটার যে সফলতা আছে সেটা দেখে আমরা ভবিষ্যতে চিন্তা করছি আরও এই ধরনের কোনো কার্যক্রম আমরা নিতে পারি কিনা। অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি আমদানি করা কাজু বাদাম প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে চান উদ্যোক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে ক্রেতা নেই সাভারের বাইপাইল মাছের আড়তে। এতে কমেছে দাম, তবে ভিন্ন চিত্র ময়মনসিংহের সবজির বাজারে। প্রতিটি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এই মুহূর্তে বাইপাইল মাছের আড়তে আছেন রিপোর্টার মোজাফর হোসেন জয় এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ওবায়দুল হক। প্রথমেই যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি ঢাকা জেলার সর্ববৃহৎ যে পাইকারি মৎস্য আড়ত, বাইপাইলের মৎস্য আড়ত। জানেন যে এই মৎস্য আড়তটি ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তর মৎস্য আড়ত। আপনারা জানেন যে সকাল থেকে লঘুচাপের কারণে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু মৎস্য বাজারে কিছুটা ব্যাঘাত ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের ক্রেতা এবং বিক্রেতার সমাগম এই হাটটিতে হয়ে থাকে বা এই মৎস্য আড়তটি হয়ে থাকে, ঠিক সেভাবে আজকে ক্রেতাদের সরগরম দেখতে পাচ্ছি না। এবং মূলত মাছ উঠেছে, যে পরিমাণে মাছ ওঠার কথা
সেখানেও কিছুটা ব্যাঘাত ঘটেছে বৃষ্টির কারণে। আমরা জানতে পেরেছি বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা জেলার বিভিন্ন অঞ্চল সহ আপনার উত্তরবঙ্গ এবং রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে মাছ আসে সেই মাছগুলো এখন এসে পৌঁছেনি। তারপরেও যে সমস্ত মাছ এসেছে তাদের দরদাম কিন্তু, আজকের যে দরদাম রয়েছে, রুই মাছের দাম কিন্তু এখানে আজকে বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে। আমি একটু বলে নিতে চাই যে মূলত কেজির যে বিষয়টি, অর্থাৎ প্রকার ভেদের বিষয় রয়েছে, আকারের বিষয় রয়েছে, আকার ভেদে কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত গুড়া মাছ যাকে বলা হয়ে থাকে, ছোট মাছ, সরু জাতীয় মাছ, সেটিও বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। বাইম মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে। এখানে কাতল মাছের সরগরম রয়েছে, পাঙ্গাস মাছ রয়েছে, তেলাপিয়া রয়েছে, পাবদা মাছ রয়েছে, বোয়াল মাছ রয়েছে, বাইম মাছ রয়েছে। আমি মাছের দামগুলো একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে কাতল মাছ এখানে বিক্রি হচ্ছে 280 থেকে 300, কোথাও বা 350 টাকা 50 টাকার দরে। আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন সেটি মূলত রুই জাতীয় মাছ। রুই জাতীয় মাছ বিক্রি হচ্ছে 350 থেকে আপনার 250 টাকা, আবার প্রকার ভেদে কখনো 450 টাকা কেজিও বিক্রি হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছেন কাতল মাছ। কাতল মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকার দরে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজি দরে। তেলাপিয়া বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা দরে। পাবদা বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা দরে। বিভিন্ন প্রকারের মাছ এখানে উঠেছে। মূলত চিংড়ি মাছ, যেটি চিংড়ি জাতীয় যে মাছ, গলদা মাছ, সেটি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। আমি এ বিষয়ে আরও তথ্য জানবো ময়মনসিংহে রয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, চলে যাচ্ছি সেখানে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহে কমে গেছে সবজির সরবরাহ, যার কারণে গত 3 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দামই কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, মেছুয়া বাজারে। এখানে মূলত ভোর থেকেই সবজির যে বেচাকেনা সেটি শুরু হয়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বাজারটি রয়েছে, এখানে কিন্তু ময়মনসিংহের যে চরাঞ্চল, বুড়োর চর, পরাণগঞ্জ, চর শিরটা, চর নীলক্ষিয়া, এরপর ফুলপুর, ফুলবাড়িয়া সহ দেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নওগাঁ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, এইসব অঞ্চল থেকে কিন্তু সবজি প্রতিদিনই ট্রাকে করে সবজিগুলো আসে এবং সেখান থেকেই ভোর 5টা থেকে কিন্তু যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের হাটটাকে কিন্তু জমজমাট হয়ে ওঠে। এই যে সবজির বাজার সেটি গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু সব ধরনের সবজির দামই একটু বেড়ে গেছে। আমি যদি একটু দরদামের বিষয়টি, আজকের যে দর বিষয়টি আমি যদি বলি, যে চিচিঙ্গা গত সপ্তাহে যেটি ছিল 40 টাকা সেটি আজকে হয়েছে 50 টাকা। করলা যেটি ছিল 35 টাকা সেটি দ্বিগুণ বেড়ে হয়েছে 70 টাকা। ঢেঁড়স 25 থেকে 30 টাকার যে ঢেঁড়স ছিল সেটি আজকে বিক্রি 40 টাকা পাইকারি দর, এবং কাঁকরোল 60 টাকা যেটি ছিল 50 টাকা। বেগুন বিক্রি হচ্ছে যেটি গত সপ্তাহে 40 থেকে 50 টাকা, সেটি কিন্তু 80 টাকা। আজ দেশি শসা 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি 50 টাকা যেটি ছিল 40 টাকা। পেঁপে কিন্তু 36 টাকা। কাঁচামরিচ যেটি ছিল 160 থেকে 180 টাকা সেটি কিন্তু আজকে বেড়ে দাঁড়িয়েছে 200 টাকায়। এরপর যে মুখী বিক্রি হচ্ছে 60 টাকায়। এই সব কিছু মূলত বৃষ্টির প্রভাবে যে যারা কৃষক যারা আছে তারা কিন্তু ক্ষেত থেকে সে সবজি তুলতে পারছে না, যার কারণে সরবরাহ কমে গেছে। এই যে পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে কিন্তু ময়মনসিংহের যে খুচরা বাজারগুলো সেখানেও কিন্তু সবজির দাম অনেকটাই বাড়বে। তো এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে বাজার দরের সর্বশেষ। বাড়িতে যে কয়টি কুমারপাড়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাশিরাম ইউনিয়নের কুমারপাড়া। এখানে কয়েকশো পরিবার মাটির দিয়ে নানা রকমের খেলনা ও তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি নীলফামারীর সৈয়দপুরের চওড়া পালপাড়ায়। শত বছরের মৃৎশিল্পের ঐতিহ্যবাহী এই পাড়ায় প্রায় 1000 লোকের বসবাস। একসময় এই পালপাড়াটি
শত শত কারিগর এবং ক্রেতাদের পদচারণায় এটি মুখরিত থাকত। এক সময় এই পালপাড়ার ঐতিহ্য ছিল, এখানে কয়েক হাজার পাল গোষ্ঠী, তারা মাটির তৈজসপত্র, খেলনা, তারপরে এই যে কুয়ার পাড় এসব তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই এলাকার যে জৌলুসতা এক সময় ছিল সেটি কিন্তু কমতে বসেছে, কারণ প্লাস্টিক শিল্পের অগ্রসরতা এবং আধুনিকতার ছোঁয়া লেগে এই মাটির শিল্পের কদর কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তারপরেও এই পালপাড়ার প্রায় হাজার খানেক পরিবার এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং তারা এখনও এই মাটির তৈজসপত্র তৈরি করে তাদের সংসার তৈরি করছে। এদের সাথে এখন যারা এখানে আছে, আমি এখানকার কয়েকটি পরিবারের সাথে কথা বললাম, তারা বলছে যে এক সময় আমরা এই শিল্প থেকে হাজার হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু আজকের এমন এক অবস্থা হয়েছে যে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম শিল্পের অগ্রসরতার কারণে মাটির শিল্পের এই সব তৈজসপত্র, খেলনা প্রায় কিনতে চায় না। তারপরেও গ্রামে গঞ্জে এখনো কিছু পূজা উৎসব আছে যেখানে এই সব মাটির খেলনা এবং তৈজসপত্র বিক্রি হয়, যার ফলে আমরা কোনো মতে এখনো টিকে আছি। এই ছিল নীলফামারীর সৈয়দপুরে চওড়া পালপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি হাসান ধ্রুব। ইমা, আপনাকে ধন্যবাদ। প্রথমেই ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের খবর। ফ্রান্সের প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে মেরিন লেপেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল RN জয় পেয়েছে। দলটি পেয়েছে 34% ভোট। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20%-এর বেশি ভোট। গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দেশটিতে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল, ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল। নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম ধাপের নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে 34% ভোট, আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 28.1 ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20.3% ভোট। এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন, কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে। আর তাই আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয়, সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য অনেক সমস্যা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে রাষ্ট্রজমের শিকার হবে এবং কাজে কর্মে আমাদের রাষ্ট্রজমা আসবে, সর্বত্র রাষ্ট্রজম আসবে। বাংলাদেশে যত ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মারি রূপনকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নির্বাচনে ভোট প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমি তরুণ প্রজন্মকে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেছি। একই সঙ্গে আমার বন্ধু বান্ধবদেরও ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি মনে করি দেশের স্থিতিশীলতার জন্য ম্যাক্রো সরকারের প্রয়োজন রয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গেল 40 বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে। এবারে ভোট পড়েছে 59.39%। আগেও মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম ধাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে তারা টেকতে পারেনি। আর তাই উদারপন্থীদের প্রত্যাশা, এবারও 7 জুলাই রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। 4 জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। 4 জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট। জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে 453 আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বড়জোর 115 আসন। এই পূর্বাভাস সত্য হলে 14 বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল। অন্তরা সেন, সময় সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে সবার এখন মনোযোগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর দিকে। ইসরায়েল হামাস যুদ্ধ আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে কতটুকু প্রভাব ফেলেছে তা নিয়ে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। মেরিল্যান্ড থেকে সরাসরি মার্কিন নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী মৌসুম যেন শুরু হয়েছে। এই বছরটা যেন নির্বাচনী বছর। ভারতের লোকসভা নির্বাচন, তারপরে ব্রিটিশ নির্বাচন, ফ্রান্সের নির্বাচনের পর এই বছরের শেষ নির্বাচনটি হবে বহুল কাঙ্ক্ষিত এবং সবার আগ্রহের যে কেন্দ্র সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই বছরের নভেম্বরের 5 তারিখে সেই নির্বাচন। ইতিমধ্যে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটটি অনুষ্ঠিত হয়ে গেছে জর্জিয়ার আটলান্টায় সিএনএনের স্টুডিওতে, এবং যে ডিবেটটির পর নির্বাচনী পরিবেশ, রাজনীতির হিসাব নিকাশ যেন সবকিছু যেন পাল্টে যাচ্ছে। এই ডিবেটে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি খুব একটা ভালো করতে পারেননি। পাশাপাশি সাবেক যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার যে বিতর্ক তিনি করেছেন সেই বিতর্কে তিনি অনেকটা সপ্রতিভ ছিলেন, কিন্তু তারপরেও তিনি মিথ্যাচার করেছেন, অনেক ভুল তথ্য তিনি জনগণকে দিয়েছেন। সবকিছু মিলিয়েই দুজনের বিরুদ্ধেই কিন্তু সমালোচনায় মুখর এখন যুক্তরাষ্ট্র। এবং এর মধ্যে বিশেষ করে বাইডেনের নানান ইস্যুতে বাইডেন যে দুর্বল বিতর্ক করেছেন এবং বাইডেনের যে বলার যে ভঙ্গি এবং তার যে বয়স, এইসব নানান কিছু নিয়ে এখন নির্বাচনী পরিবেশে কিন্তু আলোচনা চলছে। সেই আলোচনায় নানান কিছু প্রাধান্য পাচ্ছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রের যে 50টি অঙ্গরাজ্য রয়েছে সেই 50টি অঙ্গরাজ্যের মধ্যে 4-5টি 6টি অঙ্গরাজ্য হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড সুইং স্টেট হিসেবে পরিচিত। তার মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, ওয়েস্ট কোস্টে রয়েছে অ্যারিজোনা, তারপরে মিড ওয়েস্টে রয়েছে মিশিগান, জর্জিয়া, উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে খুব সীমিত সংখ্যক ভোটারের রায়ের উপরে কিন্তু জয় পরাজয় নির্ধারণ করা হয়, এবং সেই সব অঙ্গরাজ্যগুলোর ভোটাররা, অধিকাংশ ভোটারদের কিন্তু এখনও মনস্থির করতে পারেননি তারা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নাকি বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্রেট জো বাইডেনকে ভোট দেবেন। এর মধ্যে এই ডিবেট হওয়ার পরে আরও অনেক বিষয় আসে। পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইসরায়েলের যে হামাসের সঙ্গে যুদ্ধ, সেই যে গাজায় যে হামলা, সেই সব বিষয় আসলে কিন্তু উঠে আসছে। এইসব রাজনৈতিক এইসব বিষয় নিয়ে, নির্বাচনী এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে অতিথি হিসেবে পেয়েছি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একজন আমেরিকান বাংলাদেশি চিকিৎসক। তিনি 25 বছর ধরে বাংলাদেশের আমেরিকান রাজনীতি যেমন ফলো করছেন, তিনি আমেরিকার নির্বাচনী পরিবেশও তিনি দেখছেন। আমি প্রথমেই আপনার কাছে প্রশ্ন করব ফরিদ মোর্শেদ, যে নির্বাচনী যে প্রথম বিতর্কটি হলো সেই বিতর্কটি আপনি দেখেছেন, সেই বিতর্কটি কেমন লাগলো? আপনার প্রতিক্রিয়া কি এই ডিবেটের পরে? সত্যি কথা বলতে যে ডিবেটটি
সবাই আশা করছিল যে ভালো হবে এবং কিছু সাবস্টেন্স থাকবে সেখানে, কিন্তু সবাই মর্মাহত। এই ডিবেট থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। এক পক্ষে ট্রাম্প সাহেব যা বলেছেন ভীষণ মিথ্যাচার এবং বেশিরভাগ জিনিস উল্টাপাল্টা বলেছেন, সেটা অনেকে দেখেছেন। এবং বাইডেন সাহেব অবশ্য ওনার কথা আটকিয়ে যাচ্ছিল এবং ভালো করে প্রকাশ করতে পারছিলেন না এবং ঠিকমতো উত্তরও দিতে পারছিলেন না। তো সেই হিসাবে ইট ওয়াজ এ রিয়েল ডিজাস্টার। তো এখন যেটা মনে হচ্ছে যে বাইডেন সাহেব যদি আবার একটা প্রতিযোগিতায় যান, ডিবেটে যান, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা, সেখানে যদি উনি ভালো করতে পারেন তাহলে হয়তো হাওয়া ওনার পক্ষে বইতে পারে। আর না হয় it is very difficult now to predict who will win this election. জি, আমি যদি একটু এই ডিবেটের থেকে বেরিয়ে যদি একটি প্রসঙ্গ করি, এই ডিবেটে আপনি দেখে একটু কাছাকাছি আসবেন। এই ডিবেটে কিন্তু ইসরায়েলি বাহিনী যে হামাসের উপরে যে হামলা করছে, গাজায় যে নিরীহ মানুষ মারা যাচ্ছে হাজার হাজার, এই প্রসঙ্গটি কিন্তু উঠে এসেছে। এবং আপনি জানেন যে আরব রাষ্ট্রগুলোর অনেক অভিবাসী এই দেশে রয়েছে। আমেরিকা একটি বৃহৎ একটি অভিবাসী দেশ, সেখানে মুসলিম ভোটারদের সংখ্যা যেমন, তেমনি এশিয়ান এবং বাংলাদেশি ভোটারদের সংখ্যাও অনেক বেশি। তো সেই জায়গায় এই হামাসের যে যুদ্ধ ইসরায়েলি বাহিনীর সঙ্গে, সেটি মার্কিন নির্বাচনে কি রকম প্রভাব ফেলতে পারে? তো আমার তো মনে হয় যে আমরা যারা বাংলাদেশি এবং যারা মুসলমান ইন জেনারেল আছেন, তো গাজার যুদ্ধটা একটা মেইন ফ্যাক্টর যে হুইচ ওয়ে দে শুড ভোট। গাজার কথাটা কিন্তু এই ডিবেটে মোটামুটিভাবে বলতে গেলে তেমনভাবে আলোচনা হয়নি। সেটা যদিও দুঃখজনক, তবে আমার মনে হয় যে যারা মুসলমান এবং বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, তারা অনেকে হয়তো ভোট দিতেই যাবেন না। কারণ যে দুজন আছেন তারা দুজনেই কেউই প্যালেস্টাইনদের পক্ষে কথা বলছেন না বা যুদ্ধ থামার পক্ষে কথা বলছেন না, যে কীভাবে একটা যুদ্ধটা কীভাবে থামানো যায়। যে স্লটারিং যেটা হচ্ছে গাজাতে, বিশেষ করে যে শিশু এবং নারীরা মারা যাচ্ছে, যে হত্যাযজ্ঞ চলছে, তো সেটা সবাইকে খুবই এফেক্ট করছে। বাইডেন সাহেব ইচ্ছা করলে, আমরা যারা মনে করি যে ইচ্ছা করলে যুদ্ধটা থামাতে পারেন, ওয়ান থিং ইজ টু স্টপ সেন্ডিং দ্য মিসাইলস অ্যান্ড দ্য বম্বস, বাট সেটা তিনি করছেন না। অন্য পক্ষে অবশ্য ট্রাম্প সাহেব তো এখন পাওয়ার নেই এবং উনিও সবসময় প্যালেস্টাইনদের বিপক্ষেই ছিলেন। তো সেই হিসাবে আমার যা মনে হয় যে হ্যাঁ, সুইং স্টেটে যদি মুসলমানরা ভোট না দেয় তাহলে তো বাইডেন সাহেব হেরে যেতে পারেন। আরেকটা কথা হলো, যেটা আমি আগে বলেছি, যে অনেকে হয়তো ভোট দিতেই যাবেন না, বিকজ দের ইজ নো থার্ড ক্যান্ডিডেট হুইচ ওয়ান ইজ সুটেবল and conscience. জি, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ফরিদ মোর্শেদ। যেটি শুনছিলেন যে অনেকেই যদি ভোট দিতে না যান, এই কথাটি শুধু কিন্তু মাত্র ফরিদ মোর্শেদের বক্তব্য নয়, এটি কিন্তু বিভিন্ন সুইং স্টেটে যে স্টেটগুলোর কথা, অঙ্গরাজ্যগুলোর কথা আমি বলেছিলাম, সেখানে কিন্তু অনেক অংশে মুসলমান ভোটার রয়েছে, আরব রাষ্ট্রের ভোটার রয়েছে, পাশাপাশি ইহুদি ভোটারও রয়েছে। এই যুদ্ধের ফলে ইহুদিদের একটি অংশ এবং মুসলমানদের একটি বড় অংশ কিন্তু বাইডেন বিমুখ হয়ে গেছেন। এর ফলে ওই সুইং কান্ট্রিতে তারা যদি ভোট দিতে না যান, তাহলে ডেমোক্রেট পার্টি বাইডেনের পক্ষে জয়ী হওয়াটা কিন্তু অনেক কঠিন। সবকিছু মিলিয়েই পরিস্থিতি অনেক জটিলতার দিকেই যাচ্ছে। এই ছিল আমার কাছে যে আজকের যে নির্বাচনী পরিবেশে যে রাজনৈতিক উত্তাল এবং ডামাডোল বইছে, তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যারিল্যান্ড। রাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে একাই উড়োজাহাজ চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে 16 বছরের এক কিশোর। স্থানীয় সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলসের হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কিশোর আহনাব আবিদ মাহির, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9 বছর আগে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন ছোট্ট আহনাব আবিদ মাহির। সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওড়ার স্বপ্নটা তার। বড় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বাবা মা। পড়াশোনার পাশাপাশি তাকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে চলে দীর্ঘ প্রশিক্ষণ।
প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান চালালেও নিজের 16তম জন্মদিনে একাই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন স্বপ্নবাজ এই কিশোর। স্থানীয় সময় রোববার সকালে একাই উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির। ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে। মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন বাংলাদেশি ইলিয়াস খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী 16 বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে বিমান চালিয়েছে। ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির। ধাপে ধাপে হবে দক্ষ পাইলট। ওর যে স্কিল সেটা অ্যামেজিং। ও আজ থেকে আরো 6 মাস আগে থেকেই একা প্লেন চালানোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওর বয়সের জন্য আজকের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আকাশ ভ্রমণের ভালো লাগাকে পেশা হিসেবে নিতে আগ্রহী মাহির জানান তার অনুভূতির কথা। আমার সোলো প্রথম একা, আমি সবারই থিঙ্কিং করতে চাই আর আমার জন্য দোয়া করেন আমি ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার পেতে পারবো, and I'm excited for what comes to the future. অনেক ভালো লাগছে প্রথম সোলো করতে, and I'm excited to have a career in this field. যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এর সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছে তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা এই পেশা তাদেরকে আরও বেশি সাফল্য এনে দিবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান এয়ারপোর্ট থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। ভোরের সময় খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছে শায়লা রহমান ইমার সঙ্গে। ধন্যবাদ আবারও ধ্রুব। সংবাদের এই অংশের শুরুতে জেনে নেব আজকের আবহাওয়ার খবর। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সকালে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ পাহাড় ধসের কথা জানানো হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস। বান্দরবানের সর্বনিম্ন তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সারা দেশে 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এবার খেলার খবর। ভালো খেলেও পর্যাপ্ত সুযোগ পান না অনেকে, আবার কেউ কেউ দিনের পর দিন খারাপ খেলেও টিকে থাকেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশের ক্রিকেট। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে বিসিবিকে পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাব্বির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাহিদ আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে। এই কোয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার, ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে, এত ইজিও না। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল নিশ্চয়ই দেখেছেন সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায়, ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। আপনি পেস বোলার নিশ্চয়ই দেখেছেন হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, বাট আমরা
শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ দল যখনই খারাপ সময় পার করে তখনই জিম্বাবুয়ের মতো দলকে নিয়ে হোম সিরিজ আয়োজন করে বিসিবি। এই মানসিকতা পরিবর্তন করে বড় দলের বিপক্ষে বেশি বেশি খেলা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাওয়ার হিটিং সামর্থ্য বাড়াতে বিশেষ ক্যাম্প আয়োজন করা উচিত। সব ফরম্যাটে একই দল না খেলিয়ে ভিন্ন ভিন্ন ইউনিট তৈরি করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। টি-20 দল নিয়ে এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার আরিফুল হক। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আরিফুল হক, যিনি একটা সময় জাতীয় দলে খেলেছেন, এখনও ক্রিকেট খেলছেন, তার সঙ্গে কথা বলবো, জানবো ওয়ার্ল্ড কাপটা সম্পর্কে। এবার ওয়ার্ল্ড কাপের কিন্তু কিছু ম্যাচ খুব জমছে, খুব ইন্টারেস্টিং ছিল ম্যাচগুলো। তো আমিও আশা করতেছিলাম যে সাউথ আফ্রিকা মনে হয় জিতবে, কারণ বল টু বল রান লাগে, ছয়টা ব্যাটসম্যান হাতে আছে। ক্রিকেটটা জনপ্রিয় করার যে উদ্দেশ্য ছিল ইউএসএতে, কিছুটা হলেও কি সফল হয়েছে মানুষ আইসিসি? না, অবশ্যই হয়েছে, কারণ আপনার দেখেন এখানে ইন্ডিয়ার খেলা, অনেক পাকিস্তানের খেলা ছিল, ওইখানে আপনার অনেক বাংলাদেশের খেলা ছিল, শ্রীলঙ্কার খেলা ছিল, সবাই অনেক এনজয় করছে। বাট বাংলাদেশ যদি এখানে একটা ম্যাচ জিতে পারতো, আমার কাছে মনে হয় তার বাঙালিরা আরও উৎফুল্লিত হইত। ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজে কিংবদন্তি, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশকে পাওয়ার হিটার লাগবে। পাওয়ার হিটার আছে, অবশ্যই আছে। আপনি একটা প্লেয়ার দিয়ে সব ফরম্যাট খেলাইতেছেন। যে প্লেয়ারগুলো আপনার ভালো মারে সেই প্লেয়ারগুলো নিয়ে আপনি কাজ করেন, সেই প্লেয়ারগুলো ফরেনারদের দিয়ে দেন, দিয়ে কিছুদিন ক্যাম্প করান, পাওয়ার হিটিং করান, চেষ্টা করেন। আজ পর্যন্ত কিন্তু আমি এটা দেখিনি। হার্দিক পান্ডিয়ার শরীরে কি আছে আমি জানি না, কিন্তু দেখেন কত বড় বড় মারতেছে। আমাদের টেকনিক্যালি ঘাটতে আসছে, আমাদেরকে ওই ধরার মানুষটা নাই যে দেখ তুই ব্যাটটা এইখান থেকে মার বা এইভাবে ধর, এইভাবে মার। টি-20 শুধু বিপিএল খেলি আমরা, এই একটা টুর্নামেন্ট দেওয়া আসলে অ্যাচিভমেন্ট আসলে হয় না। তো আরেকটা যদি হয়, আপনার 11টা প্লেয়ার খেলতে পারতেছে, বিপিএল এর জন্য 7টা প্লেয়ার খেলতে পারে। সুপার হিটে আফগানিস্তানের সাথে যেই মানসিকতা নিয়ে খেলেছে সেটা নিয়ে অনেকে সমালোচনা করছে। মাঝখানে এসে খেলাটা আমাদের স্লো হয়ে গেছে, স্লো হওয়ার কারণে তারপরে আবার চিন্তা করছে কি যে এই ম্যাচটা জিতলে অ্যাটলিস্ট বলতে পারবো যে আফগানিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপ জিতছি। হ্যাঁ, তো এই ডাবল মাইন্ডেড হওয়ার কারণে মনে হয় আমরা ম্যাচটা জিততেও পারিনি। আপনার কি মনে হয় যে আমাদের প্ল্যানিং এর মধ্যে একটা সমস্যা ছিল? যখনই আমরা খারাপ খেলা শুরু করি, জিম্বাবুয়ে ডেকে নিয়েছি দেশের মধ্যে। তো আসলে আমাদের বড় বড় টিমের সাথে আরো বেশি করে খেলা দরকার। বিরাট কোহলি, রোহিত শর্মারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা রিটায়ার করেছে। আমাদেরও অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, বাট টি-20 দলটাকে নতুন করে কিছু ইয়াং ক্রিকেটারকে দিয়ে করলে কি বেটার কিছু পসিবল? সামনে 2 বছর পর আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে। রিয়াদ ভাই, সাকিব ভাই ছাড়া সবাই ইয়াং। তো আর কত ইয়াং আসলে ইয়াং একটা প্লেয়ারও লাগে, কিছু কিছু সিনিয়র প্লেয়ারও সঙ্গে লাগে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেটার আরিফুল হকের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দল না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। 7 ম্যাচে 14 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই লেগ স্পিনার। আসর জুড়ে চলা ফ্যান্টাসি লিগের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন রিশাদ। দেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের আক্ষেপ ছিল টাইগার ক্রিকেটের জন্মলগ্ন থেকে। অনেকেই এসেছেন প্রত্যাশা পূরণ করতে না পারায় সময়ের সঙ্গে হারিয়েও গিয়েছেন। তবে দীর্ঘ সে অপেক্ষার অবসান ঘটেছে রিশাদ হোসেনের হাত ধরে। তরুণ এই লেগ স্পিনার এবার বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন নিজের বোলিং নৈপুণ্য দিয়ে। 7 ম্যাচে 14 উইকেট, ওভার প্রতি রান খরচ 8-এর নিচে। দলের সেরা বোলার তো অবশ্যই রিশাদ জায়গা করে নিলেন আইসিসির ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশে। সময়ের সঙ্গে সমর্থকদের সংশ্লিষ্টতা বাড়ছে ক্রিকেটে। কেবল ফ্যান নয়, ক্রিকেট নিয়ে তাদের জ্ঞানও প্রশংসার দাবি রাখে। এমন ক্রিকেট বোদ্ধাদের জন্যই চালু করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি, যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নিজের সম্ভাব্য সেরা একাদশ তৈরি করতে হবে ওই ম্যাচে। আর সেই বাছাইকৃত ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর নির্ভর করে দেয়া হবে পয়েন্ট।
বিশ্বকাপ শেষে এবারের আসরে সবচেয়ে বেশি ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশ, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। 578 পয়েন্ট নিয়ে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রশিদ খানকে। জায়গা পেয়েছেন তারই আরও 2 স্বদেশী গুরবাজ ও ফারুকি। গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে ট্রাভিস হেড, 3-এ ওয়ার্নার, তৃতীয় অজি ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার কোটায় মার্কাস স্টোয়াইনিস। সমান 3 জন করে ভারতীয় আছেন এই একাদশে। হার্দিক বাদে বোলিং ইউনিটে বুমরা আর আর্শদীপ। রানার্স আপ দক্ষিণ আফ্রিকা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাফস। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্যাটারদের রাজত্ব করা টি-20 ফরম্যাটের বিশ্বকাপ এবার দেখেছে ভিন্ন রূপ। হার্ড হিটার ব্যাটসম্যানদের যুগে বোলারদের দাপটে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। তাদের সাথে বসলে বা আরও ভালো পিকচার পাওয়া যাবে, বিকজ তারা দুজন অনেক দিন ধরে মানুষ ধরে খেলেছেন। নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে। বাংলাদেশের 2 তারকাই এখন যেন টি-20 দলের বোঝা। তাদের অবসরের অপেক্ষায় বিসিবিও, কিন্তু কোথায় থামতে হয় সেটা বোধহয় তারা জানেন না। অথচ সমসাময়িক কোহলি রোহিতরা সেটা ভালোভাবে বুঝেন। তাই তো নতুন প্রজন্মকে জায়গা করে দিতে আন্তর্জাতিক টি-20 কেরিয়ারকে বিদায় বলার সাহস রাখেন তারা। প্রায় 1 মাসের ক্রিকেট যুদ্ধ শেষ, তবে রেস থেকে যাবে আরও কিছুদিন। যুক্তরাষ্ট্র আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কেমন হলো বিশ্ব আসর তা নিয়ে নানাজনের নানা মত। রান বন্যার যুগেও লো স্কোরিং ম্যাচ নিয়ে আলোচনা রয়েই গেছে। অনেকদিন পর দেখা গেছে যে কিছু বোলাররা পারফর্ম করেছে, একদম অসহায় অবস্থাতে পড়েনি। বিকজ সবসময়ই ব্যাটিং উইকেট করা হয় বা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে খেলা হয়, তো সেদিক থেকে দেখলে আসলে বোলারদের জন্য কোনো কিছু ছিল এবার, তো যেটা ভালো লেগেছে। আর কিছু কিছু জায়গাতে তো আসলে খুব একটা ছিল না, মানে যে উইকেট আসলে বোলারদের ফরে বলবো না সেটা, ওগুলো আসলে খেলার মতো ছিল না। বেশ কিছু টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিল আমেরিকা বিশ্বকাপে। উইকেট কন্ডিশন নিয়ে সমালোচনা থেকেই যাচ্ছে। আমেরিকা পার্ট যে হয়েছে সেখানে আসলে প্র্যাকটিসেরও অত ভালো সুযোগ সুবিধা ছিল না, আর উইকেট যদি বলেন আসলে অত ভালো প্রিপেয়ার্ড ছিল না খেলার জন্য, যেখানে সবগুলো ম্যাচই লো স্কোরিং ম্যাচ হয়েছে। তো আসলে আরেকটু রেডি হয়ে আরেকটু প্রিপারেশন নিয়ে আমেরিকাকে ইনক্লুড করলে আমার কাছে মনে হয় ভালো হতো। নবম এই আসন নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও এক জায়গায় ঠিকই সফল আইসিসি। বেসবলের দেশে কিছুটা হলেও ক্রিকেট উন্মাদনা জাগাতে পেরেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর ভারতের শিরোপা পুনরুদ্ধারে বিশ্বকাপ শেষ হলেও স্বপ্নের এক টুর্নামেন্ট শেষ করেছে আফগানিস্তান। শুধু সেমিফাইনালে খেলাই নয়, ব্যাটে বলেও ছিল দেশটির ক্রিকেটারদের আধিপত্য। সর্বোচ্চ 281 রান নিয়ে গুরবাজ আর 17 উইকেট নিয়ে শীর্ষে ফজল হক ফারুকি। শেষ হলো 28 দিনের লড়াই। লো স্কোরিং ম্যাচের আধিক্য থাকায় দর্শকদের আক্ষেপ থাকতেই পারে, তারপরেও অনেকগুলো টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেয় এবারে টি-20 বিশ্বকাপ স্মৃতিতে থেকে যাবে বহুদিন। পরিসংখ্যানের বইয়ে এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক। সাধারণত টি-20 গেম মানে রানের বন্যা, কিন্তু যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যতিক্রম চিত্র। ট্রিকি কন্ডিশনে রান তুলতে বেগ পেতে হয়েছে ব্যাটারদের, তবে এর মধ্যেও লড়াই চালিয়েছেন অনেকেই। রান সংগ্রাহকের তালিকার শীর্ষ 5-এ আফগান 2 স্বপ্ন সারথি রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাতরান। 281 রান নিয়ে টপে থাকা গুরবাজের চাইতে 24 রান পিছিয়ে তালিকার 2 নম্বরে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা। আছেন ট্রাভিস হেড, ডি ককরাও। মনের মতো পিচ পেয়ে এবার বল হাতে জ্বলে উঠেছিলেন আফগানিস্তানের বোলাররা। আর্শদীপের সমান 17টি উইকেট নিলেও ইকোনমির বিবেচনায় শীর্ষে ফজল হক ফারুকি। সেরা 5-এ আছেন আফগান অধিনায়ক রাশিদ খানও। 15 উইকেট শিকার করলেও ফাইনাল সহ ইম্প্যাক্টের বিবেচনায় ম্যান অব দ্য টুর্নামেন্ট ইন্ডিয়ান স্পিড স্টার জসপ্রীত বুমরাহ। আর সেরা 5-এ জায়গা না হলেও সিনিয়র ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপ খেলতে এসে 14 উইকেট নিয়ে টপ উইকেট টেকারের লিস্টে 6 নম্বরে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ।
ইতিহাস বোধহয় এভাবে পুনরাবৃত্তি হয়ে ধরা দেয় বারংবার। 2016 সালে ভারতে কার্লোস ব্র্যাথওয়েট রোমাঞ্চে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার 17 বছর বাদে ভারত টি-20 বিশ্বকাপ জিতল সেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই। ঢাকায় 2014-তে শ্রীলঙ্কার পর আবারও বিশ্বকাপ জিতল এশিয়ার কোনো দল। তবে তার চাইতেও অবাক করার মতো বিষয় পুরো টুর্নামেন্টে দেখা যায়নি কোনো শতকের। তবে ছক্কার হিসেবে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ, যেখানে ওভার বাউন্ডারি হয়েছে 517, বাউন্ডারি 961। কামিন্সের জোড়া আর জর্ডানের 1, সব মিলিয়ে বিশ্বকাপ দেখেছে 3টি হ্যাট্রিক। সর্বোচ্চ স্কোর আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক দলের, আর কোনো পয়েন্ট পায়নি ওমান আর পাপুয়া নিউগিনি। মাহবুব রিমন, সময় সংবাদ। 17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তোলায় বাঁধ ভাঙা উল্লাস পুরো ভারত জুড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 বছরের অপেক্ষার অবসান, দীর্ঘ প্রতীক্ষা, অনেক প্রত্যাশার প্রাপ্তির মিলেই এমন আনন্দ। ভারত যেন এখন উৎসবের নগরী। কেউ প্রিয় দলের জার্সি গায়ে, কেউ আবার আতশবাজি ফুটিয়ে প্রকাশ করছেন আনন্দের। ভারতের পথে পথে নেমে এসেছেন নানা বয়সী মানুষজন। ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে শিরোপা উদযাপনে মাতোয়ারা ভারতীয় সমর্থকরা। গেল বছর ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন করলেও শিরোপাটা ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। সেই ক্ষত পুড়িয়েছে ভারতীয় সমর্থকদের। তবে এবার আর হারের ক্ষত না, সমর্থকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল কোহলি রোহিতরা। শিরোপা জয়ের আনন্দ যেমন ছুঁয়ে গেছে দেশটির সর্বস্তরের মানুষকে, তেমনি সে আনন্দে গা ভাসিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। इस भव्य विजय के लिए सभी देशवासियों की तरफ से बहुत बहुत बधाई। 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं। এদিকে ভারতের এমন জয়ের পেছনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ রাহুল দ্রাবিড়। 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছিনিয়ে আনা এই জয়ে দলের একাগ্রতাই ছিল বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন দ্রাবিড়। Could not be more prouder for this team. The way we've had to fight in difficult situations. Even today, I think it was a great testament to the fight in the team to lose. You know, the boys just kept fighting, they kept believing. প্রিয় দলের শিরোপা জয়ের উল্লাসে পথে পথে এখন সমর্থকদের ঢল। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভোটের রাজনীতি নয়, বরং দেশের নারী ফুটবল সামনের দিকে এগিয়ে নিতেই 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। এটা নিয়ে অহেতুক সমালোচনার কোনো জায়গা নেই, এমন মন্তব্য করেছেন বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। নির্বাচনের 3 মাস আগে হুট করেই কেন বাফুফের বার্ষিক সাধারণ সভা? সমালোচকরা বলছেন নিজেদের ভোট ব্যাংক বাড়াতেই এজিএম করছে বর্তমান নির্বাহী কমিটি। যদিও ফুটবল ফেডারেশন সংশ্লিষ্টরা বিষয়টা মানতে একেবারেই নারাজ। তাহলে একটু পেছনে ফেরা যাক। 6 বছর বিরতি দিয়ে আবারও যখন নারী ফুটবল লিগ আয়োজনের উদ্যোগ নেয় বাফুফে, এক বসুন্ধরা কিংস ছাড়া সাড়া দেয়নি প্রিমিয়ার লিগের কোনো দল। লিগে খেলতে বারবার অনুরোধ করার পরও নানা অজুহাতে বিডব্লিউএফএল-এ দেখা যায়নি প্রথম সারির কোনো ক্লাব। পেশাদার লিগ না থাকলেও 2022 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের জন্ম দেয় নারী ফুটবলাররা। ধারণা করা হয়েছিল এবার হয়তো বদলাবে দৃশ্যপট, কিন্তু পৃথিবাম ক্লাব সংশ্লিষ্টরা থেকে গেলেন সেকেলে ধ্যান ধারণাতেই। তাই অনেকটা বাধ্য হয়েই ক্লাবগুলোর আগ্রহ বাড়াতে বাফুফের কাউন্সিলরশিপ থিওরি। এটা পজিটিভ দিক পড়বে এবং আগামীতে হওয়া উচিত যে এদের সংখ্যা 4 থেকে বাড়িয়ে এটাকে আরও বেশি করা দরকার। যদি এটার সংখ্যা আরও বাড়ানো যায় তখন কিন্তু অটোমেটিকলি এটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসবে। নারী ফুটবলের পেশাদারিত্ব আনা দরকার। আমাদের কিন্তু প্রফেশনাল লিগ নারী ফুটবলের হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো সেরকম টিম পাওয়া যাচ্ছে না। ব্যর্থতা থাকলেও চলতি মেয়াদে বাফুফের বর্তমান কমিটির সফলতা একেবারে কম নয়। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একাডেমি তৈরি করে ফুটবলার তৈরির পাইপলাইন করেছে ডেভেলপমেন্ট কমিটি। আসছে নির্বাচনে, প্রতিনিধি নির্বাচনে নিশ্চয়ই তার প্রভাব থাকবে, যদিও এখনই সেই হিসেব কষতে চান না ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একটা ধাপ কেউ হয়তো শুরু করে দিয়ে যায়, কিন্তু সে শেষ করতে পারে না। এটাই নিয়ম, এটাই প্রকৃতি। তো আমি শুরু করে দিলাম, আগামীতে নিশ্চয়ই কেউ এটার হাল ধরবে। ফুটবলকে যদি এগিয়ে নিতে হয় তাহলে ফুটবলের প্লেয়ার তৈরি করতে হবে, এবং প্লেয়ার তৈরি করার জন্য যেটা দরকার, যেটা আমি বিএফএফ একাডেমি করেছি, আমি
এলিট একাডেমি করেছি এবং সবগুলা ডিভিশনে আমি এই বিএফএফ একাডেমিটা চালু করার জন্য প্ল্যানিং করেছি এবং শুরু হচ্ছে। আসছে অক্টোবরে মেয়াদ পূর্ণ করবে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি, তবে গুঞ্জন আছে তার আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কমিটির উদ্যোগে আয়োজিত ট্রাই ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের 56 রানে হারিয়ে শিরোপা জিতে নেয় লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। রোববার সকালে আশেপাশের এলাকা থেকে মাঠে হাজির হন দর্শকরা। এদিন মালয়েশিয়ার বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটি শাখা ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের আয়োজন করে। পেতালিংজায়া জেলার পাডাং এভিসি ফিল্ড ও সেগার সুকার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে নির্ধারিত 8 ওভারে 99 রান তুলতেই সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে 8 ওভারে 9 উইকেট হারিয়ে 43 রান করতে সক্ষম হয় রানার আপ সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে টুর্নামেন্টের প্রথম পর্বের 3টি ম্যাচ সকাল 8টায় পেতালিংজাস্থ সেগার সুকার একাডেমির ভিন্ন একটি মাঠে মুখোমুখি হয় সিটি ও লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রথম ম্যাচে জয়লাভ করে লিঙ্কন ইউনিভার্সিটি। দ্বিতীয় ম্যাচে সিটি ও মাহাসা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুখোমুখি হয় এবং এতে জয়লাভ করে সিটি ইউনিভার্সিটি। প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় মাহাসা ও স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটি। এতে মাহাসা ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে লিঙ্কন ইউনিভার্সিটি। 1 জয় ও 1 হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটি ইউনিভার্সিটি ফাইনাল ম্যাচে লিঙ্কনের প্রতিদ্বন্দ্বী হয়। পরে বিকেল 4:30টার দিকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়ামের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফাইজা হুমায়রা। বাংলাদেশি তরুণদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি জানান, প্রবাসে বিয়ামের তরুণরা তাদের একের পর এক অসাধারণ আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে। ট্রাই ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের উইনার হয়েছে আমাদের লিঙ্কন ইউনিভার্সিটি। টুর্নামেন্টে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটির সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম সিটি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সিফাত ই সালতানাত, বিয়াম মাহাসা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট SM ফায়েজ আলম, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং কাজু বাদামে ভরপুর চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। 3 বছরে চাষ ও উৎপাদন বেড়েছে দ্বিগুণ। আগ্রহী নতুন উদ্যোক্তারা। বাজার ধরে রাখতে আমদানি নিয়ন্ত্রণের দাবি। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। সঙ্গেই থাকুন সময়।